আমরা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার যে প্রথম বিষয়বস্তু যেটা আমরা আলোচনা করব বলছিলাম যে উপনিবেশ স্থাপন এবং উপনিবেশের বিস্তার বা উপনিবেশটা কোন অঞ্চলগুলো নিয়ে তৈরি হয়েছিল তার সম্পর্কে একটু আলোচনা। তো এইটার যে উপনিবেশ প্রতিষ্ঠার যে অর্থাৎ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। তো আর একবার জাস্ট আমরা রিক্যাপ করে নিতে চাইছি যে আমরা দেখেছি যে ইউরোপ থেকে যে বিভিন্ন বণিক গোষ্ঠীগুলো কিন্তু যে আমাদের এই ভারতবর্ষে কিন্তু বাণিজ্য করার জন্য এসেছিল। তো 1498 খ্রিস্টাব্দে যে ভাস্কো দা গামা দেখানোর পথ ধরে ভাস্কো দা গামা যখন কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন সেই পথ ধরে পরবর্তীকালে বিভিন্ন ইংরেজ, ফরাসি, ডেনমার্ক, ওলন্দাজ প্রভৃতিরা এসেছিলেন। তাদের মধ্যে দুটো শক্তি কিন্তু বেশি স্থায়ী হয়েছিল, যেমন একটা হচ্ছে ফরাসি আর একটা হচ্ছে ইংরেজ। তো ইংরেজরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা কিন্তু পরবর্তীকালে সবাইকে হারিয়ে দিয়ে অর্থাৎ ফরাসিকেও পরাজিত করে তো তারা একচ্ছত্রভাবে ভারতে শাসন প্রতিষ্ঠা করবে। তো ফরাসিদের সঙ্গে একটা দ্বন্দ্ব আমরা আলোচনা করেইছি, তো আরেকবার বলে নিচ্ছি। ফরাসিদের যে মূল দুটো ঘাঁটি ছিল কিন্তু একটা ছিল পন্ডিচেরি আর একটা ছিল হচ্ছে চন্দননগর। তো তৎকালীন সময়ে 1744 থেকে যে প্রায় 64 খ্রিস্টাব্দের মধ্যে ফরাসিদের সঙ্গে প্রায় 3টা যুদ্ধ, যেটাকে আমরা কর্ণাটক যুদ্ধ নামেও উল্লেখ করে থাকি, সেই 3টা যুদ্ধ কিন্তু ঘটেছিল। তখন ফরাসিদের যে গভর্নর জেনারেল কে ছিলেন না, দুপ্লে ছিলেন হচ্ছে ফরাসির গভর্নর। তো তিনি 3টা ক্রমান্বয়ে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধগুলো প্রথম কর্ণাটকের যুদ্ধ অর্থাৎ প্রথম ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব যেটাকে বলা হচ্ছে সেটা 1746 থেকে 48 সালের মধ্যে ঘটবে। দ্বিতীয়টা ঘটবে হচ্ছে 1749 থেকে 1754 খ্রিস্টাব্দের মধ্যে দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ, এবং তৃতীয় যুদ্ধ যেটা ঘটবে তো 1754 থেকে 1763 খ্রিস্টাব্দের মধ্যে। তো সেই যুদ্ধকালীন সময়ের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ঘটবে যেটাকে 1760 খ্রিস্টাব্দে যেটা ঘটবে যেটাকে বন্দিবাসের যুদ্ধ নামে বলা হচ্ছে। তো সেই যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু ভারতে যে ফরাসিদের যে উপনিবেশের কর্তৃত্ব প্রতিষ্ঠার যে লড়াই একেবারে ধ্বংস পেয়ে যাবে এবং ইংল্যান্ড অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচ্ছত্র অধিকার পেয়ে যাবে। তো এইটাই ছিল হচ্ছে প্রথমে বণিক গোষ্ঠীগুলোকে মধ্যে তাদের টিকে থাকা। অপরপর তো ইংরেজরা যখন হচ্ছে সাম্রাজ্য বিস্তার করবে একের পর এক বাংলা থেকে কি করে পুরো ভারতে, আমরা তার একটা তথ্য তুলে ধরেছি। তো বাংলাতে প্রথমে পলাশী যুদ্ধ যেটা ঘটবে 1757 খ্রিস্টাব্দের পর, এবং তারপরে বক্সার যুদ্ধ যেটা 1764, এবং এই সময়ের মধ্যে একেবারে 1772 সালের মধ্যে পুরো বাংলাকে তারা হচ্ছে দখল করে ফেলবে, যেখানে দেওয়ানি লাভ করে ফেলছিল 1765-তে অর্থাৎ বক্সার যুদ্ধের পরে পরে। এবং 1772 খ্রিস্টাব্দে অর্থাৎ 1770 খ্রিস্টাব্দে যখন 76-এর মন্বন্ত ঘটে যাওয়ার পরে তাদের প্রশাসনিক দায়িত্বটাও বা রাজনৈতিক দায়িত্বটাও তাদের ঘাড়ে এসে পড়লো, অর্থাৎ নিজামতের দায়িত্বটাও যখন এসে পড়লো, তো এইভাবে দেওয়ানি এবং নিজামত দুটো নিয়ে তারা কিন্তু পুরো বাংলায় তারা একটা প্রেসিডেন্সি করে তারা সেখানটায় উপনিবেশ তৈরি করে ফেলেছিল। তো আমরা এই যে 65 থেকে 70-72 সাল মধ্যে এই জায়গায় এই সময় দেখেছি আমরা একটা দ্বৈত শাসন চলছিল, যার ফলস্বরূপ এখানে 76-এর মন্বন্তর ঘটেছিল। তো তারপরে সেই সময়কালীন সময়ের মধ্যে কিংবা পরবর্তী সময় যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব হতে থাকবে, এবং সেই সময় মহীশূরের সঙ্গেও কিন্তু তারা হচ্ছে লড়াই করবেন। 4টা পরপর তারা যুদ্ধ করবেন। একটা হচ্ছে কি যে প্রথম মহীশূর যুদ্ধ, দ্বিতীয় মহীশূর যুদ্ধ, তৃতীয় মহীশূর এবং চতুর্থ। সেই যুদ্ধের মধ্যে যে 3টা সন্ধি, প্রথম শেষ যুদ্ধগুলোতে কিন্তু কোনো সন্ধি সংগঠিত হয় না, তখনই শেষ যুদ্ধের মধ্য দিয়ে যখন তারা হেরে যাবে পুরো রাজ্যটা কিন্তু বা সাম্রাজ্যটা কিন্তু তাদের অন্তর্গত হয়ে যেত। তো এই মহীশূর যুদ্ধের যে 3টা যুদ্ধের প্রথম 3টা যুদ্ধে আমরা যে সন্ধিগুলো পেয়ে থাকবো, 3টা সন্ধিগুলোর মধ্যে আমরা প্রথমে পাবো হচ্ছে মাদ্রাজের সন্ধি, তারপরে পাবো ম্যাঙ্গালোর সন্ধি, তারপর হচ্ছে শ্রীরঙ্গপ্রত্যমের সন্ধি। তো মাদ্রাজের সন্ধি 1769 খ্রিস্টাব্দে, ম্যাঙ্গালোর সন্ধি আমরা পেয়েছি 1784 খ্রিস্টাব্দে, এবং শ্রীরঙ্গপ্রত্যমের সন্ধিকে আমরা পাবো 1792 খ্রিস্টাব্দে। তো তারপরে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের মধ্য দিয়ে যখন পরাজয় হয়ে যাবে মহীশূরের, তো পুরো মহীশূর অর্থাৎ দক্ষিণ ভারতটা কিন্তু ইংরেজদের অধীনে চলে এসেছিল। তারপরে আমরা দেখব মারাঠা শক্তির দিকের পশ্চিম দিকে অবস্থিত মারাঠা শক্তির সঙ্গেও 3টা যুদ্ধ ঘটবে। তো সেখানে 1818 খ্রিস্টাব্দের যে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে তাদের পরাজয়ের মধ্য দিয়ে পুরো পশ্চিম ভারতটা তাদের
আয়ত্তে চলে আসবে। অর্থাৎ মারাঠা সাম্রাজ্য যতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তো সমগ্র অঞ্চলটা ইংরেজরা অধিকার করছে। তো এই মারাঠাদের ক্ষেত্রেও আমরা দুটো সন্ধির কথা পারবো, একটা হচ্ছে জানবো হচ্ছে সুরাটের সন্ধি, একটা হচ্ছে সলবাইয়ের সন্ধি। তো সুরাটের সন্ধিটা যথাক্রমে 1775 খ্রিস্টাব্দে এবং যে সলবাইয়ের সন্ধি ঘটবে 1782 খ্রিস্টাব্দে। তো তারপরে যখন এরা অগ্রসর হয়ে মানে উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ উত্তর ভারতের দিকে অগ্রসর হবে, তো সেখানে আমরা পাবো রঞ্জিত সিং যখন হচ্ছে শিখদের রাজা ছিলেন, তখন কিন্তু ইংরেজরা তাকে হারিয়ে উঠতে পারেনি। তো তাদের সঙ্গে এমনিতেই একটা সন্ধি করেছিল, অমৃতসর সন্ধি 1809 খ্রিস্টাব্দে। তো পরবর্তীকালে লাহোর সন্ধি করবে, অর্থাৎ যে রঞ্জিত সিংয়ের মৃত্যুর পরে যখন তার যে দুর্বল শাসকরা থাকবে তার পুত্ররা তাদের সঙ্গে লাহোর সন্ধি করবে এবং সেখানে দুটো যে ইঙ্গ শিখ যুদ্ধ ঘটবে, সেই যুদ্ধের শেষ যুদ্ধে কিন্তু শিখরা পরাজয়ের মধ্য দিয়ে 1849 খ্রিস্টাব্দে পুরো শিখ সাম্রাজ্য কিন্তু ইংরেজদের অধীনে চলে আসবে। তো এইভাবে ক্রমান্বয়ে পুরো সমগ্র ভারত জুড়ে কিন্তু তারা হচ্ছে যে সাম্রাজ্য বিস্তার করেছে এবং ক্রমান্বয়ে বাংলা প্রেসিডেন্সি এবং 1801 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সি, অর্থাৎ মহীশূর যুদ্ধের পরাজয়ের পরেই 1799 খ্রিস্টাব্দের পরে 1801 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সির গঠন তারা করে ফেলেছিল। তো এবং হচ্ছে মারাঠার যেদের পরাজয়ের করেই হারিয়ে দেওয়ার পরে 1818 খ্রিস্টাব্দে তারা কিন্তু মুম্বাই প্রেসিডেন্সি তারা তৈরি করবে। তো এইভাবে তিনটা প্রেসিডেন্সি অর্থাৎ সমগ্র ভারতকে সুসংঘবদ্ধভাবে নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু তিনটা প্রেসিডেন্সিতে তারা ভাগ করে ফেলেছিল। তো সেই তিনটা প্রেসিডেন্সি সম্পর্কে এখন আমরা একটু জানবো, যেখানে তাদের যে উপনিবেশ তৈরি করেছিল। এখন উপনিবেশ কথাটাকে আমরা একটু জেনে নিতে চাইবো যে উপনিবেশ কথাটার অর্থ কী। উপনিবেশ কথাটার অর্থ হচ্ছে কি, যে কোনো একটা রাষ্ট্র যখন তার রাষ্ট্রের সীমানার বাইরে অন্য কোনো অঞ্চলে বা অন্য কোনো রাজ্যকে বা রাষ্ট্রকে তারা তাদের শাসনের অধীনে নিয়ে চলে আসে, তখন তাকে বলা হচ্ছে সেই রাজ্যের বা সেই রাষ্ট্রের সেটা উপনিবেশ। এবং তাদের সুবিধার্থে যেন সেই সাম্রাজ্য যখন তাদের অনুগত হয়ে থাকে তখন সেইটাকে বলা হয় তাদের উপনিবেশ। তো ভারতে যেভাবে এসে তারা সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে, এভাবে পুরো ভারতটাকে দখল করে ফেলেছে। তো ভারতও কিন্তু ব্রিটেনের তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু উপনিবেশে পরিণত হয়ে গেছে। তো এই উপনিবেশের মধ্যে আমরা তিনটা প্রেসিডেন্সির কথা জেনেছি, অর্থাৎ একটা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি, মুম্বাই প্রেসিডেন্সি আর কলকাতা প্রেসিডেন্সি। তো এই তিনটা সম্পর্কে একটু আমরা জেনে নিই। ব্রিটিশরা যখন প্রথম আসে ভারতে, তো 1611 খ্রিস্টাব্দে কিন্তু মছলিপত্তনম বন্দর, যেটা বর্তমান চেন্নাই বন্দরের কাছাকাছি তো বা মাদ্রাজ বন্দরের কাছাকাছি, সেখানে তারা অবস্থান করবে এবং সেইখানে তারা কিন্তু ক্রমান্বয়ে যখন প্রেসিডেন্সি হয়ে যাবে তো সেখানে বিভিন্ন সময় তারা কিন্তু দুর্গ স্থাপন করবে, তারপর হচ্ছে কি চার্চ প্রতিষ্ঠা করবে। এখানে সেন্ট জর্জ দুর্গ দ্বারা কিন্তু এখানে তৈরি করবে। 1639 খ্রিস্টাব্দে এখানে মাদ্রাজ ঘাঁটি তারা তৈরি করবে। আর মাদ্রাজ পট্টনম গ্রামে কিন্তু একটা সেন্ট জর্জ দুর্গটা তারা তৈরি করবে। এবং এই যে মাদ্রাজ প্রেসিডেন্সি অঞ্চলের অন্তর্গত যে অঞ্চলগুলো, উপনিবেশের যে সীমানাগুলো মাদ্রাজ প্রেসিডেন্সির সীমানায় ছিল, সেগুলো কোনগুলো না, পুরো দক্ষিণ ভারতের বিরাট অঞ্চল, তাছাড়া কর্ণাটক এবং দক্ষিণ উড়িষ্যার কিছু অংশ, এটা কিন্তু এই সীমানার অন্তর্গত ছিল। এবং এই যে মাদ্রাজ প্রেসিডেন্সির কিন্তু দুটো প্রশাসনিক কেন্দ্র তারা তৈরি করেছিল, একটা হচ্ছে শীতকালের জন্য, একটা হচ্ছে গ্রীষ্মকালের জন্য। শীতকালে তারা হচ্ছে ওটাকামুন্দ এবং গ্রীষ্মকালের জন্য ওটাকামুন্দ, অর্থাৎ গ্রীষ্মকালে যখন মাদ্রাজে অর্থাৎ মানে চরমভাবাপন্ন এলাকা অর্থাৎ প্রচুর উত্তপ্ত উষ্ণতা পড়ে, তো সেই জন্য তারা গ্রীষ্মকালের জন্য ওটাকামুন্দকে তারা বেছে নিয়েছিল। এবং শীতকালে হচ্ছে তারা মাদ্রাজকে তারা হচ্ছে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করত। আমরা যদি দেখে থাকি তো দক্ষিণ ভারতের এই অঞ্চলগুলো ছিল মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত। তো এরপরে চলে আসছি যে মুম্বাই প্রেসিডেন্সি, অর্থাৎ বোম্বাই প্রেসিডেন্সি, যেটার বর্তমান নাম এখন হয়েছে যে মুম্বাই। তো এই মুম্বাই প্রেসিডেন্সিটার যে প্রধান তার উৎপত্তি একটু ইতিহাসটা যদি জেনে নিই না, 1612 খ্রিস্টাব্দে এরা কিন্তু ব্যবসা করার জন্য সুরাট বন্দর এসেছিল এবং এই বন্দরের যখন ধীরে ধীরে ক্রম অবনতি ঘটতে থাকবে তখন মুম্বাইকে কেন্দ্র করে তারা বন্দর তৈরি করবে এবং বোম্বাই বন্দরকে তারা কিন্তু সেখানে পরবর্তীকালে বোম্বাই প্রেসিডেন্সি গড়ে তুলবে। এবং অর্থাৎ সুরাট বন্দরের বাণিজ্যের অবনতির ফলেই কিন্তু বোম্বাই কিন্তু ধীরে ধীরে অগ্রগতি ঘটবে বাণিজ্যের ক্ষেত্রে এবং সেখানকে কেন্দ্র করেই প্রেসিডেন্সি তৈরি হবে।
এবং এই যে প্রেসিডেন্সির অন্তর্গত যে সীমানাগুলো অর্থাৎ যে সাম্রাজ্যগুলো তারা দখল করেছিল, কোনগুলো এই বোম্বাই প্রেসিডেন্সির অন্তরে থাকছিল না, পুরো পশ্চিম মধ্য ভারত, এছাড়া আরব সাগরের তীরবর্তী যে অঞ্চলগুলো, আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলো, তার সঙ্গে সঙ্গে সিন্ধু প্রদেশ অর্থাৎ যে পাঞ্জাবের সিন্ধু প্রদেশগুলো কিন্তু এগুলো সেই সীমানার অন্তর্গত ছিল। তো 1887 নাগাদ তারা মুম্বাইকে ঘিরে কিন্তু একটা এই কার্যকলাপটা ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে। তো এইভাবে মুম্বাই প্রেসিডেন্সির আমরা একটু সংক্ষিপ্ত তথ্য জানলাম। তো আর একটা থাকবে কি কলকাতা প্রেসিডেন্সি, এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেসিডেন্সি পূর্ব ভারতের মধ্যে। তো পূর্ব ভারতের মধ্যে পুরো গুরুত্বপূর্ণ প্রেসিডেন্সি হচ্ছে এইটা। তো এর যে বিভিন্ন অঞ্চলগুলো এর যে অধীনে ছিল, যেগুলো যেমন কি বাংলা ছিল, বিহার ছিল, আসাম, ত্রিপুরা, পরে পাঞ্জাব এবং উত্তর মধ্য অঞ্চলগুলোও কিন্তু এর অন্তর্গত হলো, এবং গঙ্গা ব্রহ্মপুত্রের যে অববাহিকা অঞ্চল সেটাও কিন্তু এই কলকাতা প্রেসিডেন্সির বা বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত হলো। তো এখানেও তারা কিন্তু তাদের যেখানে সুরক্ষা কবচ হিসাবে তারাও কিন্তু একটা দুর্গ এখানেও তৈরি করেছিল, ফোর্ট উইলিয়াম দুর্গ তারা এখানে বানিয়েছিল। যেমনভাবে মাদ্রাজেও একটা দুর্গ বানিয়েছিল হচ্ছে সেন্ট জর্জ দুর্গ, তো এখানেও সেরকম তারা একটা দুর্গ তারা বানিয়েছিল। তো এইভাবে আমরা জানলাম যে তাদের ঔপনিবেশিক প্রতিষ্ঠাটা তারা 3টা প্রেসিডেন্সিকে ঘিরে কী করে তারা করেছিল। তো এর পরের ক্লাসে আমরা যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর এখন নিয়ন্ত্রণ করবে ব্রিটিশরা, কীভাবে ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন করবে সেটা আমরা জানবো পরের ক্লাসে।